এসপিএন সোপানে সকলকে স্বাগত। ইতিপূর্বে আমরা এক্সাইজ কনস্টেবলের মেনের ইংরাজির জন্য আমরা কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি, কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেগুলি বাংলায় যেমন সমোচ্চারিত কিন্তু অর্থগুলো ভিন্ন, এখানে ঠিক তেমনি, যাকে আমরা হোমোনিমস বলছি, সেই হোমোনিমসের আরেকটি পর্ব আমরা আজকে আলোচনায় তুলে ধরছি। আমাদের প্রথম যে ওয়ার্ড রয়েছে আজকে, প্রথম ওয়ার্ডটি হচ্ছে ডোজ। তাহলে প্রথম ওয়ার্ডটা হচ্ছে আমাদের কি? ডোজ, ডিও জেডি, যার মিনিং হচ্ছে স্লিপ। আর অন্যতম ওয়ার্ড হচ্ছে ডিও এসিড ডোজ, যার মিনিং হচ্ছে অফ মেডিসিন, অর্থাৎ ওষুধ সংক্রান্ত। আমরা প্রথম যে ডোজ রয়েছে যার মিনিং হচ্ছে স্লিপ, সেটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স করে দেখি তাহলে সেন্টেন্সটা কেমন হতে পারে? সেন্টেন্স এমন হতে পারে, the teacher caught him dodging in the class। তার ক্লাসে এসে ঘুমোচ্ছিল, সেজন্য শিক্ষক মহাশয় তাকে ধরলেন। আর ডিওএসি ডোজ, এই ডোজ দিয়ে যদি আমরা সেন্টেন্স করি তাহলে আমরা সেন্টেন্সটা এমন লিখতে পারি, ইউ should not take heavy dose of medicine। তাহলে যে সেন্টেন্সটা দাঁড়ালো হচ্ছে এই যে ইউ শুড নট টেক হেভি ডোজ অফ মেডিসিন, তোমার বেশি ভারী মানের ওষুধ বা বেশি পাওয়ারফুল ওষুধ খাওয়া উচিত নয়। আমরা চলে যাচ্ছি পরের ওয়ার্ডগুলিতে। পরের ওয়ার্ড রয়েছে এমিনেন্ট, EMINENT, এমিনেন্ট, আর হচ্ছে IMINENT, এমিনেন্ট। প্রথম এমিনেন্ট কথার অর্থ হচ্ছে ফেমাস, আর দ্বিতীয় এমিনেন্ট কথার হচ্ছে ইমপেন্ডিং। এমিনেন্ট বলতে ফেমাস বা বিখ্যাত, আর হচ্ছে ইমিনেন্ট, ইমপেন্ডিং অর্থাৎ আসন্ন, খুব শীঘ্রই যেটা হতে চলেছে। আমরা যদি এমিনেন্ট, EMINENT, এমিনেন্ট বা ফেমাস, এটা দিয়ে যদি সেন্টেন্স করি তাহলে আমরা লিখতে পারি যেমন সৌমিত্র চ্যাটার্জি was an eminent actor। তো সৌমিত্র চ্যাটার্জি একজন বিখ্যাত অভিনেতা ছিলেন, সেই অর্থে এমিনেন্ট। আর ইমিনেন্ট দিয়ে যদি আমরা সেন্টেন্স করি আসন্ন, তাহলে আমরা লিখতে পারি the third world war is imminent, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, সেই অর্থে ইমিনেন্ট। নেক্সট হচ্ছে
এলিজিবল, ELIGIBLE এলিজিবল, আর হচ্ছে IEELEGIBLE এলিজিবল। প্রথম এলিজিবল বলতে ফিট টু বি চোজেন, অর্থাৎ যোগ্য সেই অর্থে, আর এলিজিবল দ্যাট ক্যান নট বি রিড, অপাঠ্য, যা পাঠ করা যায় না এমন, পাঠের অযোগ্য। তাহলে এলিজিবল, এই এলিজিবল কথার এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স লিখি তাহলে কি লিখতে পারি? যেমন লিখলাম untrustworthy people is not eligible for responsible post। তাহলে অবিশ্বাস্য লোকেরা কোনো দায়িত্বশীল পদের যোগ্য নয়, অর্থাৎ এলিজিবল কথার অর্থ হচ্ছে যোগ্য। আর এলিজিবল আমরা যদি লিখি I could not read her letter, I could not read her letter as it was illegible। আমি তার চিঠিটা পড়তে পারিনি কারণ হচ্ছে সেটি ছিল পাঠের অযোগ্য বা হাতের লেখা এত খারাপ। আমরা যদি পরের ওয়ার্ডে চলে যাই সেটা হচ্ছে কি না exceedingly, যার মিনিং হচ্ছে টু এ গ্রেট এক্সটেন্ট, অর্থাৎ অতিরিক্ত অর্থে, অত্যধিক অর্থে, এবং যেটা হচ্ছে গুড সেন্স, ভালো অর্থে। আর এক্সেসিভলি এটা অতিরিক্ত, এটা হচ্ছে কি টু এ গ্রেট এক্সটেন্ট, কিন্তু এটার মিনিং হচ্ছে কি ইন ব্যাড সেন্স, সেটা খারাপ অর্থে। আমরা যদি এই এক্সিডিংলি বলতে ভালো অর্থ এবং খারাপ অর্থ দিয়ে যদি বোঝার চেষ্টা করি তাহলে কি হবে যে না, আমরা যদি বলি one of my cousins is an exceedingly rich person, অর্থাৎ আমাদের একজন কাজিন সে হচ্ছে কি না সত্যি সে একজন বড় মাপের ধনী ব্যক্তি। আর এক্সেসিভলি বলতে যদি আমরা আরেকটা সেন্টেন্স দিই তাহলে এরকম হতে পারে they spent money on the feast lavishly and excessively, তারা সেই ফিস্টে গিয়ে অত্যধিক বা মানে অযথা অত্যধিক পরিমাণে ব্যয় করেছিল, অর্থাৎ এটি খারাপ অর্থে প্রযোজ্য হচ্ছে। আমরা যদি পরের ওয়ার্ডগুলিতে যাই, ইকোনমিক্যাল, ইকোনমিক আর ইকোনমিক্স। ইকোনমিক্যাল বলতে হচ্ছে ফ্রুগেল, যার মিনিং হচ্ছে কি না, যার মিনিং হচ্ছে হিসাবী বা মিতব্যয়ী। তাহলে ইকোনমিক্যাল হচ্ছে ফ্রুগাল বা হিসাবী, বা আমরা বলতে পারি কি হিসাবী বা মিতব্যয়ী। এবার আমরা যদি ইকোনমিক্যাল দিয়ে একটা সেন্টেন্স দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে এরকম হতে পারে এ হাউসওয়াইফ শুড অলওয়েজ বি ইকোনমিক্যাল, একজন গৃহবধূর সবসময় মিতব্যয়ী হওয়া উচিত। তাহলে কি হবে না, ইফ শি ওয়ান্টস টু রান হার হাউস স্মুথলি, যদি সে তার সংসার খুব মসৃণ ভাবে বা ভালোভাবে যদি সে চালাতে চায়। ইকোনমিক, ইকোনমিক কি পার্টেইনিং টু ইকোনমি, অর্থাৎ কি
অর্থ সংক্রান্ত, ইকোনমিক অর্থাৎ অর্থ সংক্রান্ত বিষয়। আমরা এই ইকোনমিক দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে কি লিখতে পারি যে ইন্ডিয়া ইজ ইয়েট টু ক্রস ম্যানি হার্ডেলস, ভারতকে এখনো বেশ কিছু বাধা অতিক্রম করতে হবে টু ওভারকাম ইকোনমিক ক্রাইসিস। এই যে ভারতের যে অর্থনৈতিক যে সংকটাপন্ন অবস্থা তাকে কাটিয়ে উঠতে এখনো বেশ কিছু হার্ডেল অতিক্রম করতে হবে, সেই অর্থে ইকোনমিক। আর ইকোনমিক্স এ সাবজেক্ট আমরা জানি ইকোনমিক্স আমাদের পাঠ্য একটি সাবজেক্ট, যাকে আমরা বলছি হিসাব শাস্ত্র। অর্থাৎ সেই হিসাব শাস্ত্র যেটা বলা হয় সেটাই কিন্তু ইকোনমিক্স। আমরা এরকম যদি বলি যে ইকোনমিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, তাহলে আমরা যদি জাস্ট এরকম লিখি যে ইকোনমিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, তাহলে অর্থশাস্ত্র একটি মজার বিষয় সেই অর্থে। এবার হচ্ছে আমরা চলে আসছি এক্সাইট, EXCIT এক্সাইট, আর INCITE ইনসাইট, আর INSIGHT ইনসাইট। প্রথম এক্সাইট মিনিং হচ্ছে স্টির আপ ফিলিংস, অর্থাৎ এক্সাইটমেন্ট উত্তেজনা, আর ইনসাইট রাউজিং টু অ্যাকশন, অর্থাৎ কোনো কাজে উদ্যত হওয়া, আর ইনসাইট অ্যাবিলিটি টু সি দ্য ট্রুথ, অর্থাৎ যার মধ্যে অন্তর্দৃষ্টি রয়েছে, অর্থাৎ সঠিক অর্থটা কি সেটা বোঝার ক্ষমতা যার রয়েছে। আমরা যদি এই এক্সাইট দিয়ে একটা সেন্টেন্স ভাবি, যে এক্সাইট দিয়ে একটা সেন্টেন্স করব, তাহলে এরকম হতে পারে যে the people got very excited when the police refused to take any action against the culprit। তাহলে জনগণের মধ্যে ভীষণভাবে উত্তেজনা দেখা গেল যখন পুলিশ যে অপরাধী তার বিরুদ্ধে যখন ব্যবস্থা নিতে চাইল না তখন। ইনসাইট দিয়ে এরকম হতে পারে যে এক্সাইট আর ইনসাইটের মধ্যে কি পার্থক্য না, the communal speech of the leader incited the mob to violence, অর্থাৎ হিংসা ছড়ানোর জন্য নেতার যে বক্তব্য সেটা সকলকে কি করেছিল, উৎসাহী করে তুলেছিল, অর্থাৎ আরো খারাপ কাজের দিকে কোনো প্রতিক্রিয়া জানানোর জন্য তারা কি হয়েছিল, উদ্যত হয়েছিল, সেই অর্থে ইনসাইট। আর INSIGHT ইনসাইট বলতে অ্যাবিলিটি টু সি দ্য ট্রুথ, সত্যটাকে জানা, ক্ষমতা যার মধ্যে রয়েছে, যে ক্ষমতাটা রয়েছে সেটাই হচ্ছে ইনসাইট বা অন্তর্দৃষ্টি। আমরা যদি একটা সেন্টেন্স, এখানে একটু জায়গা আছে, আমরা যদি লিখি ইন্ডিয়া নিডস leader of great insight, তাহলে ইন্ডিয়া নিডস লিডার্স অফ গ্রেট ইনসাইট, অর্থাৎ আগামী দিনের যে যাদের মধ্যে উপলব্ধির ক্ষমতা রয়েছে সেই ভবিষ্যৎ উপলব্ধির ক্ষমতা সম্পন্ন নেতা দরকার আমাদের ভারতের। এরকম সেন্টেন্স আমরা লিখে সেটাকে বুঝতে পারি যেটা কি। এবার দেখো এনভেলপ, ENVELOP এনভেলপ, আর হচ্ছে ENVELOPE, শুধুমাত্র আগের ওয়ার্ডে ই নেই, এরপরটি ই আছে, এটুকু ডিফারেন্স। এটুকু ডিফারেন্সে মিনিং কি ডিফারেন্স হয়ে যাচ্ছে, এনভেলপ বলতে কভার বা র্যাপ বা ঢেকে দেওয়া, অর্থাৎ উপরটা ঢেকে দিল,
আর হচ্ছে পরের এনভেলপ বলতে এই লেটার কভার। আমরা জানি যে একটা চিঠির যে কভার, সেই কভারটাকে বলা হচ্ছে এনভেলপ। এটা হচ্ছে তৈরি করা একটা কভার, আর এটা কিন্তু না তৈরি হচ্ছে এই অবস্থায়। আমরা যদি এরকম বলি যে as the dark cloud covered the sky, the whole town was enveloped in darkness. অর্থাৎ মেঘে যখন আকাশ ঢেকে দিল, তখন সম্পূর্ণ শহরটাই অন্ধকার নেমে এলো। অর্থাৎ এই এনভেলপ হচ্ছে কি তখন না ঢেকে দেওয়া অর্থে। আর এই এনভেলপ আমরা যদি লিখি যে জাস্ট যদি লিখি প্লিজ put the letter in the envelope, চিঠিটাকে এনভেলপের মধ্যে বা যে কভার আছে কভারের মধ্যে দয়া করে ঢুকিয়ে দিন। এইটা হচ্ছে এনভেলপ। পরেরটা হচ্ছে কি আছে না এস্টিম, ESTEEM, এস্টিম মিনিং হচ্ছে রেসপেক্ট বা সম্মান। আর ESTIMAT এস্টিমেট হচ্ছে ক্যালকুলেট বা হিসাব। নিশ্চয়ই এটা সম্পর্কে কিছু বিশেষ বলার নেই। আমরা চলে যাচ্ছি পরের ওয়ার্ডে। ইগোটিস্ট। ইগোটিস্ট বলতে ওয়ান হু টক্স এ লট অফ অনসেলফ, যে নিজেকে নিয়ে অনেক কিছু বলে সে হচ্ছে ইগোটিস্ট। আর হচ্ছে ইগোইস্ট, EGOIST, ইগোইস্ট, ওয়ান হু বিলিভস ইন সেলফ ইন্টারেস্ট। অর্থাৎ যে হচ্ছে নিজের যে আগ্রহে ভীষণভাবে বিশ্বাসী, বা অন্য কথায় বলা হচ্ছে প্রাউড। ইগোইস্ট হচ্ছে আমাদের ক্ষেত্রে হচ্ছে কি না প্রাউড, অর্থাৎ অহংকারী বা গর্বিত বোধ করে, যে সেটা হচ্ছে ইগোইস্ট। একদম শেষে রয়েছে আমাদের এমার্স, EMERG, এমার্স হচ্ছে কাম আউট, অর্থাৎ বেরিয়ে আসা বা প্রকাশিত হওয়া, এই হচ্ছে এমার্স। আমরা যদি এরকম বলি যে ইট ইজ হোপ দ্যাট হি উইল এমার্জ সাকসেসফুল আউট অফ দিস ট্রাইং কন্ডিশন, অর্থাৎ এখন বর্তমানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির থেকে সে এমার্জ বা কাম আউট বা বেরিয়ে আসতে সক্ষম হবে। এবার যদি আমরা ইমার্স, অ্যাবজর্ব ইন, কোনো কিছুর মধ্যে লিপ্ত থাকা, সেটাকেই বলা হচ্ছে ইমার্স। যেমন কি ওয়ার্ড যদি আমরা বলি বিং এ, অ্যাবজর্ব ইন, বিং এ ম্যান অফ contemplative nature, he is always immersed in pensive mood. যদি কিনা কেউ ঘৃণার প্রকৃতির পাত্র হয়ে থাকে, তাহলে সে সব সময় থাকবে কেমন না কোনো কিছুর মধ্যে নিমগ্ন হয়ে থাকবে, এমনই হচ্ছে তার প্রকৃতি হবে। এই হচ্ছে আমাদের তাহলে ইমার্স। আমরা তাহলে দেখতে পেলাম বেশ কয়েকটি ওয়ার্ড। এই ওয়ার্ডগুলির মধ্যে যে ওয়ার্ডগুলি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো হলো, যেমন এমার্স, একদম শেষের ওয়ার্ডটি কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, সেজন্য এটি বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া এনভেলপ, এনভেলপটি কিন্তু সহজ কিন্তু তবুও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এ ছাড়া আমাদের রয়েছে এলিজিবল বা ইলিজিবল। এই যে তিনটি ওয়ার্ড যে পেয়ার আমি বললাম, এই তিনটি কিন্তু এদের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই এগুলির মধ্যে এই তিনটিকে একটু বেশি করে দেখতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা পর্বে আমরা ইম্পর্টেন্ট গুলিকে তুলে ধরব।
যাই হোক, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার আমরা অন্যান্য ওয়ার্ডগুলি নিয়ে আবার পরের পর্বগুলিতে উপস্থিত হব। এছাড়া ওয়ার্ড ছাড়াও যে সমস্ত গ্রামাটিক্যাল বিষয়গুলি রয়েছে আমরা বিভিন্ন পর্বে সেগুলিকে তুলে ধরার চেষ্টা করব এবং এরপর এগুলিকে আমরা চেষ্টা করব পিডিএফ এর আকারে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। পুনরায় সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই আজকের মতো আলোচনা শেষ করছি।